প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাচ্ছ। আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বই থেকে আরও একটি স্পেশাল পর্ব নিয়ে। তো আজকের পর্বে আমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায় শিরোনাম হচ্ছে পদার্থের গঠন, এই পঞ্চম অধ্যায়ের উপর একটি স্পেশাল পর্ব নিব। আজকের পর্বটি হতে যাচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর অষ্টম পর্ব, এবং এই সম্পূর্ণ অধ্যায়টি আমি সাজিয়েছি কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো গত পর্বে বা সর্বশেষ পর্ব যেটা তোমাদের সাথে আপলোড করা হয়েছে বা তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, এই পর্বে কিন্তু আমি পারমাণবিক ভর কিভাবে আমরা ব্যবহার করি, অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম যেটা আছে AMU, তো এই সিস্টেমটার সাথে আমরা পরিচিত হয়েছি। এই সিস্টেমটার কাজ কি, কিভাবে কাজ করে, কোন জায়গা থেকে এসেছে, কার্বন 12 আইসোটোপ থেকে এসেছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং এইটার যতটুকু বেসিক তোমাদের বইয়ের আলোকে দেওয়া সম্ভব আমি জাস্ট আমার লেভেল থেকে বেস্টটা ট্রাই করেছি। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই অংশেরই, অর্থাৎ পারমাণবিক ভরেরই কিছু গাণিতিক সমস্যা আমাদের বইয়ে দেওয়া আছে। এর মধ্যে একটা ম্যাথ আমাদের সমাধান করে দিয়েছে, আমি সেটাও করব। আবার কিছু কিছু কাজ আমাদের জন্য রেখে দিয়েছে যে জাস্ট এই কাজগুলো আসলে আমরা করতে পারি কিনা, সেগুলোর কোনো অ্যান্সার করা নাই, মানে একক কাজ এক কথায় বলতে গেলে। তো এই কাজগুলো আমি এখন তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনা আমরা শুরু করে আমরা আমাদের গাণিতিক সমস্যা দিয়ে আমাদের এই পর্বটা স্টার্ট করি। তো আমরা দেখো গত পর্বে তোমাদের সাথে এই যে এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই টেবিলটা আলোচনা করেছি যে প্রত্যেকটা পরমাণুর আইসোটপ থাকতে পারে, আইসোটপ থেকে ভরগুলো যে আসবে সেগুলো ভিন্ন ভিন্ন হবে, এবং এই যে তোমরা ইউ দেখতে পাচ্ছ, এই ইউটা মূলত অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম, এটাকে আমরা সংক্ষেপে ইউ দিয়ে প্রকাশ করি। এই বিষয়গুলো তোমাদের সাথে গত পর্বে বা সর্বশেষ পর্বে আমাদের আলোচনা করা হয়েছে। তো এই পর্বে আমি মূলত আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টা, তা হলো যে আমাদের একটা কোশ্চেন ছিল যেটা আমি লাস্ট পর্বে তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, বা এই কোশ্চেনটা তোমাদেরও অনেকের নিজেরই হয়তো বা ওই পর্বটা দেখার পর একটা কোশ্চেন জাগতে পারে যে দেখো এই যে যাদের আইসোটপ রয়েছে, যেরকম ক্লোরিন পরমাণুর দুইটি আইসোটপ রয়েছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এইটা অ্যাটমিক ম্যাস ইউনিটে কাউন্ট করলে একটু কম আসে 34.968, মানে একুরেটলি যদি আমরা কাউন্ট করতে চাই, আর এটা আসতেছে 36.956, এরকম একটা রেজাল্ট আমরা পাচ্ছি। তো এখন কোশ্চেন হচ্ছে, কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করে যে ক্লোরিন এর ভর কত, তখন আমরা কি অ্যান্সার হিসাবে কার কথা বলবো? আমরা কি অ্যান্সার হিসাবে 34.968 বলবো নাকি 36.956 বলবো? দেন এখানে একটা কনফিউশন আমাদের তৈরি হচ্ছে যে আসলে আমরা তখন কোন অ্যান্সারটা বলবো। তো এই যেই কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমাদের একটু বেসিক শিখতে হবে। বেসিক শিখে দেন আমাদের এই অ্যান্সার প্রসিডিওরটা জাস্ট আলোচনা করতে হবে। আমি শুরুতেই বলে রাখি, আইসোটপের ক্ষেত্রে তোমার কাছে যে দুইটা ভর আছে 34.968, 36.956, দুইটা ভরই গুরুত্বপূর্ণ, এবং তোমাকে এটার অ্যাভারেজ করে যেই অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকেই তোমার তখন অ্যান্সার হিসেবে বলতে হবে। অ্যাভারেজ বলতে কি বোঝায়? যে আমরা যে গড় করি না, যে যখন একটা জায়গায় অনেকগুলো পার্সন থাকে, অনেকগুলো পার্সনের ধরো তোমার পরীক্ষার অনেকগুলো ফলাফল আছে, তো অনেকগুলো ফলাফল কি করি আমরা তখন সবারটা গড় করি, গড় করে যে রেজাল্টটা আসে দেখা যায় আমরা ওই রেজাল্টটা বলি, কেননা সবার নাম্বার কম বেশি ওই রেজাল্টের আশেপাশে, এভাবে হয় আর কি। তো এখানেও জাস্ট আমাকে গড় এর মাধ্যমে রেজাল্টটা বলতে হবে। তা আমরা একটা সূত্র দিয়ে এই সম্পূর্ণ অংশটুকু শেষ করব। সূত্রটা আগে একটু দেখো, আলোচনা করতেছি। আমাদের টপিকের নাম হচ্ছে আইসোটপ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়। গড় কথাটা কেন আসতেছে? কারণ দেখো আইসোটপ মানে কি, একাধিক ভর এখানে থাকবে। তো এই একাধিক ভর থেকে আমরা মূলত ফলাফলগুলো নিয়ে আমরা গড় করে একটা ফাইনাল রেজাল্ট নিয়ে আসবো, বিধায় আমরা এখানে গড় কথাটাকে উল্লেখ করতেছি। তো এই হচ্ছে আমাদের সূত্র। সূত্রটা একটু দেখো, P ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন প্লাস আর ইন্টু ও ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এই সূত্রের সাহায্যেই মূলত আইসোটপ থেকে পরমাণুসমূহের যে ভর, এই ভর আমরা নির্ণয় করি। এখন আমাদেরকে এদের পরিচিতি সম্পর্কে জানতে হবে। এবারে দেখো পরিচিতিতে আমরা কি বলবো, পি দ্বারা কাকে মিন করা হচ্ছে, পি দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে। পি বলতে দেখো প্রথম আইসোটপের ভর, অর্থাৎ
আমরা যে আইসোটোপগুলো নিব এই আইসোটোপগুলোর মধ্যে তো অবশ্যই প্রথম আইসোটোপ, দ্বিতীয় আইসোটোপ, তৃতীয় আইসোটোপ এরকম থাকতে পারে। তো পি বলতে বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের ভর। অর্থাৎ এই যে আমাদের বইয়ের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এই যে তোমরা এখানে যে আইসোটোপ দেখতে পাচ্ছ, তো ফর এক্সাম্পল যদি আমরা ক্লোরিনের কথাই বিবেচনা করি, ক্লোরিনের কথা বিবেচনা করলে আমরা ধরলাম এই আইসোটোপটা হচ্ছে 1 নাম্বার আইসোটোপ, এই আইসোটোপটা হচ্ছে 2 নাম্বার আইসোটোপ। তাহলে অবশ্যই 1 নাম্বার আইসোটোপের একটা ভর রয়েছে, এই যে প্রথম আইসোটোপের ভর কত 34.968, দ্বিতীয় আইসোটোপের ভর কত হচ্ছে এই যে 36.956। তার মানে আমরা যখন পরিচিত করব তখন কিন্তু আমরা প্রথম আইসোটোপ, দ্বিতীয় আইসোটোপ এদের ভর ইন্ডিভিজুয়ালি আমরা নেওয়ার চেষ্টা করব। সো এইখানে আমাদেরকে এই জিনিসটাই জাস্ট করা হচ্ছে যে পি বলতে বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের ভর। আচ্ছা, এবার পি এর সাথে যে এম কে গুণ দিলাম, এম দ্বারা আসলে কাকে বোঝানো হচ্ছে? এম দ্বারা বোঝানো হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। তো তোমাদের এখন একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আইসোটোপের শতকরা পরিমাণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? দেখো আমি একটু ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ফর এক্সাম্পল ধরো হাইড্রোজেন যেই পরমাণু আছে, হাইড্রোজেনের ধরো আমরা 3টা আইসোটোপ নিলাম। হাইড্রোজেন হচ্ছে 1, আর একটা হচ্ছে হাইড্রোজেন 2, আর একটা হচ্ছে হাইড্রোজেন 3, 3টা আইসোটোপ নিলাম। এখন এই যে 3টা আইসোটোপ, আইসোটোপ মানে কি? যে এদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন। আমি এইখানে যে বাম পাশে যেগুলো লিখছি সেগুলো তুমি ভর সংখ্যা হিসেবে বিবেচনা করো। এই 1 বলতে এই হাইড্রোজেনের ভর 1, এই হাইড্রোজেনের ভর 2, এই হাইড্রোজেনের ভর 3। এখন আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই তো হাইড্রোজেন পরমাণুকে যখন সংগ্রহ করি তাহলে সবগুলো হাইড্রোজেন পরমাণু একই অবস্থায় পাওয়া যায় না। কোনো কোনো পরমাণুকে আমরা হাইড্রোজেন পরমাণুকে 3 ভর বিশিষ্ট পাই, কোনো কোনো পরমাণুকে আমরা 2 ভর বিশিষ্ট পাই, কোনো কোনো পরমাণুকে আমরা 1 ভর বিশিষ্ট পাই। শতকরা পরিমাণ বলতে বোঝানো হচ্ছে তুমি যদি সমগ্র পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হাইড্রোজেন পরমাণু কালেকশন করো, ফর এক্সাম্পল ধরো এই হাইড্রোজেন তুমি পেলা হচ্ছে 60টা, আর এই হাইড্রোজেন তুমি পেলা হচ্ছে কি 25টা, আর এই হাইড্রোজেন তুমি পেলা হচ্ছে 15টা। আমি অ্যাজ এ এক্সাম্পল বলতেছি। তাহলে দেখো তাহলে মোট কত হচ্ছে আমাদের? 100 হচ্ছে না? দেখো তো 100 হচ্ছে আর কি। আচ্ছা, তার মানে বোঝানো হচ্ছে যে প্রথম হাইড্রোজেনটা আমার প্রকৃতিতে প্রাপ্ত যেই পরিমাণ সেই পরিমাণটা বেশি। টোটাল 100টা হাইড্রোজেনের মধ্যেই, বিভিন্ন রকম হাইড্রোজেনের মধ্যেই আমি এই 60% হাইড্রোজেন পাচ্ছি হাইড্রোজেন 1। দ্বিতীয়টা হচ্ছে 25, তাহলে দ্বিতীয়টার শতকরা পরিমাণ কত হবে? 25%। আর তৃতীয়টা একদম খুবই কম পাচ্ছি, তাহলে তৃতীয়টা কত হবে? 15%। অর্থাৎ মনে রাখতে হবে শতকরা পরিমাণ কথার অর্থই কিন্তু শতকরায় যেহেতু বলে দিয়েছি তার মানে হবে 100। আর এদের পার্সেন্টেজ বলতে বোঝানো হয় যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যখন আমরা সংগ্রহ করব কোন আইসোটোপটা আমি কি পরিমাণ পাচ্ছি এটাও কিন্তু আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুডেড হবে। কেননা যার প্রকৃতিতে প্রাপ্ততার পরিমাণ বেশি হবে তুমি তাকেই বেশি প্রাধান্য দিবা। তুমি একটা পরমাণু নিলা কিন্তু তুমি তাকে পাচ্ছই না, তাহলে তাকে দিয়ে তো আমার কাজ হবে না। আমার তাকেই ফোকাস করতে হবে যাকে ফোকাস করলে আমি বেশি পাই, যার প্রাপ্তিতার পরিমাণটা বেশি, যাকে দিয়ে আমি বেশি পরিমাণ বিক্রিয়া করতে পারবো বা যৌগ গঠন করতে পারবো, আমার ফোকাসে সেই থাকবে। আচ্ছা ওকে, সো এখন আশা করি তোমরা ভর রিলেটেড যে বিষয়গুলো মানে শতকরা পরিমাণের সাথে ভরের কি সম্পর্ক আশা করি তোমরা এটা একটু বুঝতে পেরেছো যে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে যেই পরিমাণটা পাওয়া যায়। আচ্ছা, তাহলে পি বলতে প্রথম আইসোটোপের ভর, আর এম বলতে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। কিউ বলতে কি বোঝানো হচ্ছে? দেখো কিউ বলতে বোঝানো হচ্ছে যে দ্বিতীয় আইসোটোপের ভর, আর এন বলতে মানে কিউ এর সাথে যে আমরা এন কে গুণ আকারে রেখেছি, এন বলতে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। আচ্ছা, আর বলতে বোঝানো হয় তৃতীয় আইসোটোপের ভর, আর ও বলতে বোঝানো হয় তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। তো আমাদের টোটাল 3টা জিনিস, যদি আইসোটোপ 3টা হয় তাহলে আমাদের 3টা জিনিস লাগবে। সবার ইন্ডিভিজুয়াল ভর লাগবে, সবার ইন্ডিভিজুয়াল শতকরা পরিমাণ লাগবে। যদি আমাদের কাছে এই সকল তথ্য থাকে তাহলে আমরা কি করতে পারবো? দেখো তখন আমরা এই যে প্রত্যেকটার ভরকে তার পারমাণবিক বা প্রত্যেকটার ভরকে তার শতকরা পরিমাণ দিয়ে গুণ দিতে হবে এবং ফাইনালি যোগ করতে হবে। আর একটা কথা, যেহেতু শতকরায় কথাটা বলতেছি অতএব আমাকে কিন্তু ফাইনালি সবাইকে 100 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ ওই যে শতকরা কথাটা বললাম, তো শতকরা মানেই তো 100-র মধ্যে সে কতটুকু আছে, তো এই জন্য আমাদের সবাইকে ফাইনালি এটাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা আশা করি সূত্রটুকু তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি যে আইসোটোপ থেকে যখন আমরা অনেকগুলো ভরকে একত্রিত করে একটা ফাইনাল রেজাল্টে যেতে চাই তখন আমরা এই সূত্র ব্যবহার করব, P × M + Q × N + R × O / 100, এবং এইখান থেকে আমরা বাকি যেই ভ্যালুগুলো আসবে বা যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা বের করে ওই পরমাণুর জন্য আমরা ওই ভরটাই ব্যবহার করব।
আচ্ছা, তো আশা করি তোমরা এইটুকু রিলেটেড কথা তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা আমাদের বইয়ের একটা ম্যাথ আছে, আমরা সেই ম্যাথটা একটু দেখি। ওকে, দেখো কি বলেছে এইখানে, বলেছে যে এই যে তুমি একটু আগেই বললা যে ক্লোরিন 35, এই যে আমরা যে একটু আগে যে ভ্যালুগুলো নিয়েছি এর প্রাপ্তিতার পরিমাণ হচ্ছে 75.77% এবং 37 ক্লোরিন 37 এর প্রাপ্ততার পরিমাণ হচ্ছে 24.23%। তাহলে আমাদেরকে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে যে কোনটার পরিমাণ কত হবে। একটা আইসোটোপের পরিমাণ হচ্ছে 35, যেটাকে আমরা তাহলে ভর যেহেতু, তাহলে এইটার উপরে আমরা পি লিখলাম, ছোট করে পি লিখলাম, কারণ তোমাদেরকে বলেছিলাম যে প্রথম আইসোটোপের ভরকে পি দ্বারা প্রকাশ করা হয় আর প্রথম আইসোটোপের শতকরা পরিমাণকে এম দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমার এই যে 75.77 এটাকে আমরা এম দ্বারা ডিনোট করতে পারি, কেননা এইটা হচ্ছে এই 35 এর শতকরা পরিমাণ। আচ্ছা, সেকেন্ডে কি আছে দেখো 37, তাহলে দ্বিতীয় আইসোটোপকে আমাদের কিউ দ্বারা প্রকাশ করা হয় আর এইটা শতকরা পরিমাণ 24.23%, তাহলে এটাকে আমরা জানি দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে পি এম কিউ এন। এখানে আমাদের দেখো আর এবং ও এর কোনো ভ্যালু নাই। তোমাদেরকে বুঝতে হবে আর এবং ও আমরা কখন নিব, যখন আমার কাছে তিনটে আইসোটোপ থাকবে তখন আমি আর এবং ও এর প্রশ্ন তুলবো বা আর এবং ও নিয়ে প্রশ্ন ভ্যালুগুলো নোট করব। কিন্তু যখন আমার কাছে আইসোটোপ দুইটা থাকবে তখন তো আমার তিনটে আইসোটোপ নেওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। এই জন্য এই ক্লোরিনের যে আইসোটোপের যেই ভ্যালু আমার কাছে দিয়েছে এখানে কিন্তু আর এবং ও সম্পূর্ণ অংশটাই বাদ হয়ে যাবে, কেননা ক্লোরিনের তিনটি আইসোটোপ সম্ভব নয়। ক্লোরিন সবসময় দুইটি আইসোটোপ প্রদর্শন করে, এই জন্য আমাদের এখানে তৃতীয় আইসোটোপ বলতে কোনো কিছুর অস্তিত্বই নাই। অতএব তুমি আর এবং ও এর ভ্যালু 0 ধরতে পারো, তো 0 ধরা আর না ধরা তো একই কথা। তো আমরা দেখো এখন এই ম্যাথটা সমাধান করব, এখানে যেটার কথা বললাম। সো আসো আমরা ফার্স্টে আমাদের ভ্যালুগুলোকে নোট করে নিয়েছি এবং দেখো এই ভ্যালুগুলো থেকে আমাদের এখানকার শুরুর অংশটুকু আমি আগে একটু এক্সপ্লেন করতেছি। শুরুর অংশ হচ্ছে তোমাদের পেজ 93 এর প্রবলেম। দেন আমরা এখান থেকে দেখো এগুলো হচ্ছে গিভেন ভ্যালু, কি কি আছে, প্রথম আইসোটোপের ভর দেওয়া আছে, দ্বিতীয় আইসোটোপ প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, দ্বিতীয় আইসোটোপের ভর, দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। তবে একটা বিষয় একটু লক্ষণীয়, এখানে এই আইসোটোপের যে ভরগুলো এগুলো কিন্তু আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম থেকে যে ভরটা পেয়েছি আমরা কিন্তু সেই ভরগুলো কাউন্ট করতেছি। যেরকম এই যে দেখো, যেরকম হচ্ছে কি যে প্রথম যে আইসোটোপটা ছিল আমার Cl35, এইটার অ্যাটমিক ম্যাস ইউনিটে ভর ছিল কিন্তু 34.968। অতএব আমরা পি এর যে পজিশন, পি এর পজিশনে কিন্তু আমরা 34.968 এই ভ্যালুটাই কিন্তু আমরা নিয়েছি, কারণ আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে আমরা বের করতে চাচ্ছি। এই জন্য আমরা পি এর ভ্যালু হিসেবে এই যে অ্যাটমিক ম্যাস ইউনিটের যে ফলাফলটা আসছিল আমাদের 34.968, এই ভ্যালুটা আমরা পি এর ভ্যালু হিসেবে নিয়েছি। পার্সেন্টেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই পার্সেন্টেজ কিন্তু তোমাদের কোশ্চেনে যে পার্সেন্টেজ দেওয়া ছিল ওই পার্সেন্টেজটাই আমরা জাস্ট এখানে লিখেছি। আবার কিউ বলতে দ্বিতীয় আইসোটোপকে বোঝানো হচ্ছে, কিউ এর ভ্যালু হিসেবে কিন্তু আবার এই যে দেখো 36.956, অর্থাৎ অ্যাটমিক ম্যাস ইউনিট থেকে যে ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালু, এবং এন এর ভ্যালু বলতে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ যেটা আমাদের বইয়ে দেওয়া ছিল 93 পেজে আমাদের যে ভ্যালু দেওয়া ছিল পার্সেন্টেজের, ওই পার্সেন্টেজটাই আমরা নিয়েছি। তো এবার আসো ফাইনাল আমরা যাব সূত্রে। ফাইনাল সূত্রটা কি দাঁড়াচ্ছে, ফাইনাল সূত্রটা আমাদের হচ্ছে এরকম ভাবে আসতেছে যে ক্লোরিনের ভর, বা তুমি আরেকটু সুন্দর ভাষায় লিখতে চাইলে এভাবে লিখতে পারো যে ক্লোরিন এর গড় আপেক্ষিক ভর, ক্লোরিন এর গড় আপেক্ষিক ভর। আচ্ছা, দেন আমাদের সূত্র কি, পি ইন্টু এম কিউ ইন্টু এন। আর এবং ও এখানে নেই, কারণ আর এবং ও আমাদের এই তিনটি আইসোটোপ, এখানে আমার এই ক্লোরিনের তিনটি আইসোটোপ সম্ভব নয় বিধায় আর এবং ও এর পোর্শনটুকু সব এইটুকু বাদ যাচ্ছে। ওকে, সো আমি দেখো দেন হচ্ছে ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও, পি এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তারপরে এম এর ভ্যালু বসিয়ে দাও, প্লাস চিহ্ন দাও, কিউ এর ভ্যালু বসিয়ে দাও, এন এর ভ্যালু বসিয়ে দাও, ডিভাইডেড বাই 100। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসতেছে 35.449। তো যেহেতু 4 এর পর 9, এই জন্য এটাকে 35.45 লেখা যায়। আর আমি এই যে পি এর যে ভ্যালুগুলো ব্যবহার করেছি এখানে, এগুলো কি, এগুলো অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে ছিল, তাই না? অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম, কিউ এর ভ্যালুটা ছিল অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে। তাহলে যেহেতু তুমি ভ্যালু ব্যবহার করতেছো অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমের ভ্যালু ব্যবহার করতেছো, তাহলে এদের সমন্বয় করে যে ফলাফলটা আসবে, ফাইনাল যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা কি হবে, সেই রেজাল্টটা হবে অ্যাটমিক ম্যাস ইউনিটে। এই জন্য আমরা অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমটাকে সংক্ষেপে ইউ দ্বারা প্রকাশ করি। তো এই জন্য আমরা ফাইনালি এখানে লিখতে পারি 35.45, এবং এই ম্যাথটাই তোমাদের বইয়ের এখানে দেখো জাস্ট এভাবেই
প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিনা আমরা এই যে দেখতে পাচ্ছি যে ওরাও জাস্ট বা ম্যাথটা করে দিয়েছে। তো বইয়ের ভাষা চিন্তা করলে কাজেই ক্লোরিন মৌলের গড় পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু, এই যে দেখো এই বইয়ের ভাষায় সেগুলো নিয়েছে, ওদেরও কত 35.45 এসেছে। আমি যদি একটু তোমাদেরকে মার্ক করে দেই তাহলে হয়তোবা তোমরা এই লাইনটুকু আর একটু ভালোভাবে দেখতে পারবো। অর্থাৎ আমি এই পয়েন্টটুকুর কথা বলেছি যেটা কিনা আমরা আমাদের বোর্ডে ম্যাথের মাধ্যমে আমরা সমাধান করলাম। তো আশা করতেছি এই টাইপের ম্যাথ যদি তোমাদের আসে তাহলে তোমরা খুব সহজে এবং সাবলীলভাবে এটার অ্যান্সারটুকু কমপ্লিট করতে পারবা। এবারে আসো আমরা ভর সম্পর্কিত আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে ওজন। তো দেখো ওজন কথাটা পদার্থবিজ্ঞানের ভাষায় এবং রসায়ন বিজ্ঞানের ভাষায় একই না, একটু ডিফারেন্ট রয়েছে। ফার্স্টে আসো আমরা একটু পদার্থবিজ্ঞানের ভাষায় ওজন বলতে কি বোঝায় সেটা একটু শিখি। পদার্থবিজ্ঞানের ভাষায় ওজন বলতে বোঝানো হয় যে তুমি কোনো বস্তুর ভর, যেটার ইউনিট হবে কেজি, এবং এই ভরের সাথে যখন আমরা 9.8 যেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ কোনো কিছুর ভরকে আমরা 9.8 দিয়ে গুণ করলে যেই ফলাফলটা আসে, আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় সেটাকে হচ্ছে ওজন বলি, এবং ওজনের এককটা হচ্ছে নিউটন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে পৃথিবী কোন বস্তুকে কত বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে ওই বস্তুর ওজন। এবারে আসো রসায়ন বিজ্ঞানের ভাষায় এই ওজনের মধ্যে এবং ভরের মধ্যে এরা বিজ্ঞানীরা খুব বেশি একটা তারতম্য দেখে নাই। নর্মালি এরা ওজন এবং ভর বলতে একই জিনিসকে মিন করে বা বোঝাতে চায়। তো এই জন্য বলা হয়, দেখো পারমাণবিক ওজন বলতে কি বোঝায়, এককবিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভর, পাশে আমি লিখে দিলাম আইসোটোপ। মানে হচ্ছে যে আমরা রসায়ন বিজ্ঞানে কোনো বস্তুর ভরকে অনেকগুলো ওয়েতে আমরা বের করতে পারি। একটা হচ্ছে আইসোটোপ থেকে ভর নির্ণয় করা যায়, যেরকম একটু আগে তোমরা দেখেছো যে আমরা এই যে এখানে ক্লোরিন পরমাণুর ভরটা বের করেছি, সেটা কত ছিল 35.45 ইউ। তাহলে এই যে ভরটা বের করেছি এগুলো কি গড় করে, অনেকগুলা আইসোটোপকে গড় করে আমরা ফলাফলটা পেয়েছি। তো এই জায়গাতে এই জিনিসটাই বলা হচ্ছে যে এককবিহীন গড়। এই গড় কথাটা আসবে তখনই যখন আমরা আইসোটোপ থেকে কোনো একটা বস্তুর ভর নির্ণয় করব, তখন আমরা সেখানে গড় কথাটা জাস্ট ব্যবহার করব। আচ্ছা, আর নিচে দেখো আর একটা পয়েন্ট লিখেছি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের পারমাণবিক ভর অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে ডিভাইডেড বাই 1 ইউ। 1 ইউ মানে কি? 1 ইউ বলতে বোঝানো হয় যে অ্যাটমিক ম্যাস ইউনিট দিয়ে তুমি যদি কোনো একটা মৌলের পারমাণবিক ভরকে ভাগ করো, তাহলে তুমি জাস্ট ওই মৌলের কি পেয়ে যাবা, আপেক্ষিক পারমাণবিক ভর তুমি সেখান থেকে পেয়ে যাচ্ছ। তো এই আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। কেন নেই একক? একটু লক্ষ্য করো, এই জায়গাতে উপরের দিকেও আমরা একটা ইউ দেখতে পাচ্ছি, নিচের দিকেও একটা ইউ দেখতে পাচ্ছি, এখানেও একটা ইউ আছে, এখানেও একটা ইউ আছে। তা আমরা এটা জানি যে যখন ডিভাইড আকারে একই জিনিস থাকে তখন আমরা সেগুলোকে কি করি, ক্যান্সেল আউট করে দিই। বাট যদি ওই সংখ্যা দ্বারা ডিভাইড করা হয় তাহলে রেজাল্টটা 1 চলে আসে। সো এই জন্য যেহেতু এখানেও উপরে ইউ নিচে ইউ, তাহলে এটা অবশ্যই কি হবে, এককবিহীন হবে। তুমি যদি এটাকে অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমে কাউন্ট করতে না চাও, ফর এক্সাম্পল যদি এইটা তুমি গ্রাম নাও, তাহলে নিচেরটাও গ্রামে নিতে হবে, তাহলে উপরের গ্রাম আর নিচের গ্রাম কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। এজন্য বলা হয় যে আপেক্ষিক পারমাণবিক ভরের কখনোই কোনো একক থাকে না। বেসিক্যালি এখানে দুইটা একককে আমরা অনুপাত আকারে দেখাই, উপরে যে এককটা থাকবে নিচেও জাস্ট সেম একক থাকবে, আমরা কাটাকাটি করে দেই বা আমরা ডিভাইড করে দিয়ে ফলাফলটা 1 নিয়ে আসি। জাস্ট এখানে এই কথাটাই বোঝানো হচ্ছে। তো আমরা এই জায়গা থেকে দুটো জিনিস বুঝলাম, বা এই রসায়ন বিজ্ঞানের ভাষা থেকে দুটো জিনিস বুঝলাম। এক, রসায়ন বিজ্ঞানে ওজন এবং ভরের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একইভাবে জাস্ট অর্থটা এরা প্রকাশ করে বা বুঝিয়ে থাকে। আর ভর আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি। যখন আমরা আইসোটোপ থেকে ভর নির্ণয় করব তখন সেইটাকে বলবো যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আর যখন আমরা কার্বন 12 আইসোটোপ অর্থাৎ অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেম দিয়ে যখন আমরা ভর বের করব তখন সেই ভরটাকে বলবো শুধুমাত্র আপেক্ষিক পারমাণবিক ভর। সো পার্থক্য হচ্ছে আইসোটোপ হলে জাস্ট গড় কথাটা আসবে, আইসোটোপ ছাড়া যখন আমরা কার্বন 12 আইসোটোপ থেকে যখন ভর ব্যবহার করব তখন সেটাকে আমরা বলবো কি, আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ নিচেরটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট সিস্টেমের জন্য আর উপরেরটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আইসোটোপের জন্য। এই জন্যই জাস্ট আমরা গড় কথাটা এখানে নিয়ে আসতে পেরেছি। তো এইটাই হচ্ছে গিয়ে মূলত পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের ওজন বলতে আসলে কি পার্থক্য, কি তারতম্য হয়, জাস্ট এইটা নিয়ে এইটুকু আলোচনা। আচ্ছা, আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব ভাবনার খোরাকে। ভাবনার খোরাকে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে। আমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, তো আসো আমি আগে তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি?
প্রশ্নটা হলো একটু আগেই আমি তোমাদেরকে যেই বিষয়টুকু দেখিয়েছিলাম সেই বিষয়টা ছিল এরকম একটা ব্যাপার যে যদি তোমাকে কোনো পরমাণুর আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণ দিয়ে দেই আমি, তাহলে তুমি এটার ফাইনাল যে আউটকাম, ফাইনাল যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটা নির্ণয় করতে পারবে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল আইসোটোপের ভর দিতে হবে তোমাকে এবং শতকরা পরিমাণ দিতে হবে। তাহলে তুমি ভর এবং শতকরা পরিমাণকে গুণ করে দেন যোগ করে 100 দিয়ে ডিভাইড করে দিলেই ওই পরমাণুর গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা তুমি বের করতে পারবা। আচ্ছা, এবারে চলো আমরা একটু ভাবনার খোরাকে যাই। কি বলছে এখানে দেখো, যে এখানে বলেছে যে প্রকৃতিতে কপার যে পরমাণু আছে এই কপার পরমাণু দুইটা আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। তার মানে এই প্রশ্নে তোমাকে পি এর ভ্যালু, দেখো পি এর ভ্যালু, কারণ আমরা জানি না যে প্রথম আইসোটোপের ভরকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং দ্বিতীয় আইসোটোপের ভরকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে কপার 63, তার মানে পি এর ভ্যালুই হচ্ছে 63, আবার কপার 65 এখানে কিউ এর ভ্যালুই হচ্ছে গিয়ে 65। তাহলে পি এবং কিউ এর ভ্যালু দিয়ে দিয়েছে। আচ্ছা, এবং তার, এখানে এই তার বলতে আসলে কার কথা বোঝাচ্ছে বলতো? এই কপার পরমাণুর। তার বলতে কিন্তু কপার পরমাণুর কথা বোঝাচ্ছে, কারণ আমরা শুরুতেই কপার পরমাণু নিয়ে কথা বলেছি। বলতেছে যে তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলতে তুমি যে আইসোটোপ এবং শতকরা পরিমাণ, মানে আইসোটোপের ভর এবং শতকরা পরিমাণকে গুণ করে আমরা ফাইনাল যে রেজাল্টটা পাই, এখানে আমরা যে ক্লোরিনের জন্য যে ফলাফলটা পেয়েছিলাম জাস্ট এই যে 35.5, ফাইনাল যে রেজাল্টটা আমরা পেয়েছিলাম এই রেজাল্টটা আমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে যে কপারের জন্য এরকম ফাইনাল রেজাল্টটা হচ্ছে 63.5। আচ্ছা, এবারে দেখো তাহলে কোন কোন তথ্য এই প্রশ্নের মধ্যে তোমাকে দেওয়া হয় নাই, সেই তথ্যগুলো তোমার কাছে জানতে যাচ্ছে। তো তোমাকে কোশ্চেন করছে তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, দেখো তাহলে সকল ভ্যালু তো আমাদেরকে প্রশ্ন দিবে না, যেহেতু তোমাকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর প্রশ্ন দিয়ে দিয়েছে, তার মানে অবশ্যই শতকরা পরিমাণ সে তোমাকে দেয় নাই। তো তোমার কাছে প্রশ্ন করছে তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? দ্যাট মিনস তোমার এইখান থেকে জাস্ট এম এর ভ্যালুটা মিসিং আর কপার 65 এর এন এর ভ্যালুটা মিসিং। তার মানে পি আছে, কিউ আছে, এম নাই, এন নাই, এবং ফাইনাল যে রেজাল্টটা সেই রেজাল্টটা আছে। জাস্ট আমাদেরকে এখন রিভার্স প্রক্রিয়ায় গিয়ে এই ম্যাথটা আমাদেরকে সমাধান করতে হবে। আমি আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। এবারে চলো আমরা অ্যান্সার প্রসিডিওরে চলে যাই, মানে এই ম্যাথের অ্যান্সারটা আমরা কিভাবে করব। তো দেখো, অ্যান্সারে যাওয়ার আগে ফার্স্টেই তোমাদেরকে কয়েকটা বেসিক পয়েন্ট আমি তোমাদেরকে শিখিয়ে নিচ্ছি। বেসিক পয়েন্টগুলো কি কি দেখো, আইসোটোপ সমূহের শতকরা পরিমাণের যোগফল সর্বদাই 100 হবে। এইটা তোমাকে জানতে হবে যে আইসোটোপ 2টা হোক আর 3টা হোক আর 10টা হোক, এদের শতকরা পরিমাণ অর্থাৎ এম এর ভ্যালু বলো, এন এর ভ্যালু বলো এবং ও এর ভ্যালু বলো, এই ভ্যালুগুলো যোগ করলে সব সময় আমি 100 পাবো। এটা কখনো 100 থেকে কমও হবে না, এটা কখনো 100 থেকে বেশিও হবে না। তাহলে আমি একটা আইডিয়া পাচ্ছি যে আমার আইসোটোপ সমূহের শতকরা পরিমাণের যোগফল সবসময় 100 হবে। এখন দেখো, যদি তোমাকে 3টা আইসোটোপ দেওয়া হয় তাহলে এম, এন এবং ও এদের শতকরা পরিমাণের যোগফল কত হবে? 100 হবে। যদি তোমাকে 2টা আইসোটোপ দেওয়া হয় তাহলে কি হবে? এম এবং এন এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হচ্ছে গিয়ে 100 হবে। 2টার কম তো আর হওয়া সম্ভব না, একটা হলে তো আর কখনো সে আইসোটোপ হবে না, একটা তো জাস্ট জেনারেল বা সাধারণ পরমাণুগুলো। ওকে, তো এইটুকু হচ্ছে কনসেপ্ট যে আইসোটোপ সমূহের ক্ষেত্রে শতকরা পরিমাণের যোগফল সর্বদা 100 হবে। এবারে চলো আমরা আমাদের যে ম্যাথের যে প্রসিডিউরটা আছে বা ম্যাথ যেটা আমাদেরকে দিয়েছে, আমরা এখন সেই ম্যাথের আমরা এখন সমাধান প্রসেসে যাচ্ছি, কিভাবে আমরা ম্যাথটাকে সমাধান করব। তো শুরুতেই আমাদেরকে কি বলেছে, এইখানে আমাদেরকে বলেছে যে পি এর ভ্যালু এবং কিউ এর ভ্যালু, দুইটা ভ্যালু আমাদেরকে দিয়ে দিয়েছে যে পি এর ভ্যালু হচ্ছে 63 আর কিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে 65। তো আমরা এই জায়গা থেকে ফার্স্টে নোট করে নিলাম যে আমাদের পি এর ভ্যালু এই ম্যাথের জন্য হচ্ছে 63, কিউ এর ভ্যালু হচ্ছে 65 এবং কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আমরা ফাইনাল যে রেজাল্টটা বের করতাম বা ফাইনাল যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা প্রশ্নে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি 63.5। এখানে আমাদের মিসিং ভ্যালু হচ্ছে প্রথমটার, দ্যাট মিনস কপার 63 এর শতকরা পরিমাণ দেওয়া হয় নাই আর কপার 65 এরও শতকরা পরিমাণ দেওয়া হয় নাই। বেসিক্যালি আমাদের কাছে এই দুটো ভ্যালুই তারা জানতে চাচ্ছে। ওকে, তো চলো আমরা একটু আগাই। দেন আমি তোমাদেরকে একটু আগেই যে বেসিকটা শিখিয়েছিলাম সেই বেসিকটা কি ছিল, যে আইসোটোপ সমূহ যেরকমই হোক না কেন এদের শতকরা পরিমাণের যোগফল সবসময় 100 হবে। অর্থাৎ এইখানে যেহেতু আমার 2টা আইসোটোপ কপার 63 আর কপার 65, 2টা আইসোটোপের শতকরা পরিমাণের যোগফল আমরা 100 লিখতেই পারি।
তো দেন এই একটা আমাদের সমীকরণের মতো বের হলো। দেন এখান থেকে আমরা এম এর টার্মে একটা ইকুয়েশন বের করলাম যে আমরা এনটাকে প্লাস আকারে আছে ওই পাশে নিয়ে গেলে ইকুয়ালের সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলে সে মাইনাস হয়ে যাবে 100 মাইনাস এন, অর্থাৎ এম এর একটা মান আমরা পেয়ে যাচ্ছি যে এম ইজ ইকুয়ালস টু 100 মাইনাস এন। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। দেন আমাদের কাজটা কি হবে দেখো, দেন আমরা আমাদের যেই ম্যাথমেটিক্যাল টার্ম আছে আমরা এখন আমাদের সেই ম্যাথমেটিক্যাল টার্মে যাব। আচ্ছা ওকে, সো দেখো এইখান থেকে আমরা আমাদের ভ্যালুগুলোকে কিভাবে আইডেন্টিফাই করি। আচ্ছা, তো ফার্স্টে আমরা লিখলাম কপার এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যেটা সূত্র। নরমালি আমরা তো কপার নিয়ে কাজ করতেছি, সো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এটাকে আমরা সূত্র আকারে লিখলাম। দেন এখানে দেখো আর এবং ও কিন্তু নেই। আর এবং ও নেই কেন? কারণ এই কপারটার 3টা আইসোটপ নেই, এই কপারের আইসোটপ আছে 2টা। তাহলে আমি আর এবং ও লেখা আর না লেখা একই কথা, কারণ তার তো 3টা আইসোটপ তো নেই, আমি তো আর এবং ও এর কোনো ভ্যালু এখানে পাচ্ছি না। সো আমি PM QN ডিভাইডেড বাই 100। নেক্সটে দেখো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তোমাকে প্রশ্নেই কিন্তু দিয়ে দিয়েছে 63.5, হ্যাঁ 63.5। আর পি এর ভ্যালু আমরা কি প্রশ্ন থেকে পাচ্ছি। এখন আসো এম এর ভ্যালু কিন্তু আমরা প্রশ্ন থেকে পাচ্ছি না, বাট আমরা যে তোমাদেরকে একটা ক্লু দেখিয়ে দিয়েছিলাম যে এম সবসময় কি হবে, এম এবং এন এর যোগফল 100 হবে, এবং সেখান থেকে আমরা এম এর একটা ভ্যালু বের করেছিলাম। এইখানে কিন্তু আলটিমেটলি সেই এম এর সেই যে ভ্যালুটা আমরা বের করেছিলাম ওই ভ্যালুটাই জাস্ট আমরা এখানে ইনপুট আকারে বসিয়ে দিচ্ছি। অর্থাৎ এম এর পরিবর্তে আমি কি বসাতে পারতেছি, 100 মাইনাস এন। ওই যে আমাদের যে 1 নং যে সমীকরণটা আমরা ধরেছিলাম, এই 1 নং সমীকরণ থেকে এম এর যে মান পেয়েছিলাম 100 মাইনাস এন, তাহলে এখন এই প্রশ্নপত্রে বা এইখানে এই এম এর পরিবর্তে 100 মাইনাস এন এইটা আমরা জাস্ট ওই ইকুয়েশন থেকে আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা ওকে, গেল এইটুকু। দেন বাকিগুলো জাস্ট খুব সিম্পল, খুব আগের মতোই হবে, যে কিউ এর ভ্যালু 65 এটা প্রশ্নপত্রে দেওয়া আছে, আর এনটাকে আমরা এন আকারে রাখলাম ডিভাইডেড বাই 100। আচ্ছা, আমাদের এখনকার কাজ হচ্ছে কি, আমাদের এখনকার কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। তো এই সংখ্যার নিচে আমি কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমরা ধরে নিই সেখানে কি আছে, একটা 1 আছে, ডিভাইড আকারে 1 আছে। তো 63.5 এর সাথে গুণ হবে কত, 100। আর এই যে 63 ইন্টু 100 মাইনাস এন, এদের সাথে জাস্ট যেহেতু 1 গুণ হবে, তার মানে সেটা কি একই কথা। আচ্ছা, দেন 63.5 ইন্টু 100 এখান থেকে আমরা পাচ্ছি 6350। দেন জাস্ট নর্মাল গুণ, 63 এর সাথে 100 গুণ করে দাও, যেহেতু ব্র্যাকেট আছে তাহলে 63 আলাদা আলাদা করে গুণ হবে, তাহলে এইভাবে গুণ দিলাম। আবার 63 এর সাথে n গুণ করো, যেহেতু সামনে মাইনাস তাহলে সামনে একটা মাইনাস বসবে, 63 ইন্টু n 63n, আর 65 ইন্টু n 65n। দেন এখান থেকে আমরা গুণ করার পরে জাস্ট হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে আসলাম। তো 6300 এটা সমান চিহ্নের বাম পাশে চলে আসতেছে, বিদেশে মাইনাস হয়ে গেল। আর 65n থেকে 63n বাদ দিয়ে দিলে থাকতেছে 2n। তো ফাইনালি আমরা কি পাচ্ছি, 2n ইজ ইকুয়ালস টু 6350 থেকে যদি 6300 বাদ দাও তাহলে শুধুমাত্র ভ্যালু থাকতেছে মাইনাস করলে 50। অর্থাৎ 2n ইজ ইকুয়ালস টু যদি 50 হয়, দেন আমরা n এর যে ভ্যালুটা সেই n এর ভ্যালুটা পাচ্ছি আমরা 25। এবং n দ্বারা যেহেতু কোনো একটা বস্তু শতকরা পরিমাণকে বোঝানো হচ্ছে, অতএব এই জায়গাতে কিন্তু n এর ভ্যালুর পাশে আমাকে অবশ্যই একটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে, n ইজ ইকুয়ালস টু 25%। তাহলে আমাদের n এর যে ভ্যালুটা সেই n এর ভ্যালুটা আমরা বের করে ফেলেছি, যে এই প্রশ্নে n এর ভ্যালু হচ্ছে বা n এর শতকরা পরিমাণ হচ্ছে 25%। এবারে আসো n এর মান 1 নং সমীকরণে বসাও। অর্থাৎ n যদি আমরা পেয়ে যাই তাহলে m তো আমরা ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবো, কারণ আমরা জানি যে দুইটা মিলেই হবে 100। একটা যদি 25 হয় আর একটা কত হবে, 75%। তো এখান থেকে আমরা m ইজ ইকুয়ালস টু 100 মাইনাস n, তাহলে 100 এই n এর ভ্যালু হচ্ছে 25। এখান থেকে আমরা m এর ভ্যালুটা কত পাচ্ছি, আমরা ফাইনালি m এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 75%। তো আমাদের প্রশ্ন থেকে দেখো যেই জিনিসটা আসলে জানতে চেয়েছিল যে কপার 63 এবং কপার 65 মোট কত পার্সেন্ট রয়েছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি যে আমাদের m হচ্ছে 75% আর আমাদের n হচ্ছে 25%। আশা করতেছি তোমরা এই যে ভাবনার খোরাক থেকে যেই তোমাদের কাছে রিভার্স প্রসেসে যেটা জানতে চেয়েছিল এইটুকু অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো, এবং এভাবে যদি কোশ্চেন আসে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আমি তার আগে আরেকটা কথা বলে দেই, এইখানে কিন্তু আরেকটা কথা বলেছে যে যদি আমরা তো এখানে দুইটি আইসোটপ ছিল কপারের, এই দুইটি আইসোটপ থেকে m এবং n এর ভ্যালুটা বের করেছি। এখন কোশ্চেন হচ্ছে যদি তোমার কাছে 3টি আইসোটপ দিয়ে কোশ্চেনটা করা হয়, 3টি আইসোটপ রয়েছে এরকম কোন একটা পরমাণু যদি তোমার কাছে দেওয়া হয়,
তাহলে তুমি কি এভাবে তুমি কি অ্যান্সারটা বের করতে পারবা কি না? তাহলে অবশ্যই অ্যান্সার হবে ইয়েস। তখন আমরা জাস্ট যেই কাজটা করব, আমরা এই যে এখান থেকে দেখো শুরুতে আমরা জাস্ট যেই পয়েন্টটুকু এখানে নোট করেছিলাম যে আইসোটোপ দুইটা হলেও শতকরা পরিমাণে যোগফল 100 হবে, আর আইসোটোপ যদি 3টা হয়, দেখো ফার্স্ট লাইনটা ফোকাস করো, আইসোটোপ যদি 3টা হয় সেখান থেকেও কিন্তু এম এন ও এদেরও কিন্তু শতকরা পরিমাণে যোগফল অবশ্যই 100 হবে। তবে প্রশ্নপত্রে তোমাকে অবশ্যই তখন হয়তো বা এম এর ভ্যালু দিয়ে দিবে, না হয় এন দিয়ে দিবে, না হয় ও দিয়ে দিবে, যে কোনো একটা পার্সেন্টেজ তোমাকে তারা প্রোভাইড করবে, বাকি দুইটা আননোন রেখে দেন বাকি জাস্ট যেভাবে অ্যান্সারটা করতে হয় ওইভাবে আমাদেরকে আগাতে হবে। তো আমি আশা করতেছি আইসোটোপ রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের মধ্যে ছিল সেগুলো আমি অ্যান্সার করতে পেরেছি এবং এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আসো আমরা জাস্ট এই চ্যাপ্টারের একদম শেষ টপিকটা আপেক্ষিক আণবিক ভর। আসলে এই টপিকটা খুবই সহজ এবং খুবই সিম্পল, আমরা একটু খুব সংক্ষেপে বুঝে নেই আপেক্ষিক আণবিক ভরটা কি। তো আমরা এতক্ষণ যাবৎ যেই ভর নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে পারমাণবিক ভর, মানে একটা পরমাণুর ভরকে কীভাবে বের করা যায়। এবারে আসো অণুর ভরটাকে আমরা কিভাবে বের করি। যেরকম তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দিয়েছে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডের ভরটা তুমি কিভাবে আইডেন্টিফাই করবা। তো সবার আগে লেখো কার্বন ডাইঅক্সাইড CO2 লেখো। আচ্ছা লিখে ফেললাম। এবারে কার্বনের ভর কত? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। আমরা আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কার্বন আর অক্সিজেন গুণ আকারে আছে, কিন্তু যখন তুমি ভর বের করবা তখন কিন্তু গুণ দেওয়া যাবে না। এইখানেই অনেকে একটা ভুল করো যে এখানে যেহেতু CO2 মনে হচ্ছে কার্বনের সাথে অক্সিজেনটা গুণ আকারে আছে, এই জন্য আমরা গুণ চিহ্ন দেই, কিন্তু এখানে কিন্তু আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। এইটাই জাস্ট পার্থক্য, যে একটা পরমাণু থেকে তুমি যখন আর একটা ভিন্ন পরমাণুতে সুইচ করবা তখন তোমাকে অবশ্যই সেখানে প্লাস চিহ্ন দিতে হবে। অক্সিজেন কয়টা? 2টা, 2 ইনটু, আর অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 16। তাহলে টোটালটা এখন অ্যান্সারটা কত চলে আসতেছে? 16 × 2 32, আর 32 × 12 44। তার মানে কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা পেয়ে যাচ্ছি 44। কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 44। তাহলে এইটা হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড। এবারে আসো আমরা আরেকটু কঠিন একটা এক্সাম্পল দেই, মানে আরেকটু মানে যেখানে হয়তো বা অনুসংখ্যাটা একটু বেশি, এরকম একটা এক্সাম্পল দেই। আচ্ছা সো এরকম কি হতে পারে? H2SO4, সালফিউরিক অ্যাসিড এটা হতে পারে H2SO4। দেখো আমরা এটা কিভাবে বের করব। H2SO4 এরটা হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? 2টা, তার মানে 2। এই 2 হচ্ছে 2টা হাইড্রোজেন আছে সেজন্য 2, আর ইনটু প্রত্যেকটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তো দেখো 2 হচ্ছে 2টা হাইড্রোজেন আছে সেজন্য 2, আর 1 হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেনের ভর 1, সেজন্য হচ্ছে কি আমরা 1 দিলাম। প্লাস সালফার তো একটাই, তাহলে 1 আর লেখার কোনো দরকার নেই, সালফারের ভর হচ্ছে 32, মানে একটা সালফার পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 32। প্লাস অক্সিজেন কয়টা? 4টা, তাহলে এই 4 হচ্ছে এখানে 4টা অক্সিজেন পরমাণু আছে সেজন্য 4, আর প্রত্যেকটার ভর কত করে? প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 16 করে। তাহলে ইজ ইকুয়ালস টু টোটাল ফলাফল আসবে 98, অর্থাৎ 2 × 1 + 32 + 4 × 16 ইজ ইকুয়ালস টু আসতেছে 98। তার মানে আমাকে যদি কোশ্চেন করা হয় সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত, অ্যান্সারটা কত হচ্ছে 98। আচ্ছা গেল একটা এক্সাম্পল। দেন আরেকটা আসতে পারে সোডিয়াম কার্বনেট, ধরো Na2CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে এটা ভর বের করবো কীভাবে? সোডিয়াম আছে 2টা, তার মানে সবার আগে 2 লেখো। এই 2 বলতে সোডিয়াম যেহেতু 2টা পরমাণু এজন্য 2, ইনটু প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর ভর কত? 23। প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23, তাহলে 2 × 23। প্লাস কার্বন পরমাণুর ভর কত? কার্বন পরমাণুর ভর হচ্ছে গিয়ে 12, যেহেতু একটা কার্বন পরমাণু এই জন্য আর এখানে কিছু লেখার দরকার নেই, তার মানে আমি এখানে জাস্ট ডিরেক্টলি 12 লিখে দিলাম, জাস্ট কার্বন পরমাণুর ভর হচ্ছে গিয়ে 12। আবার কার্বন থেকে যখন আমরা অক্সিজেনে যাব মাঝে আমরা প্লাস চিহ্ন দেব, যেই কথাটা বারবার বলতেছি যে তুমি যখন একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুতে শিফট করবা তুমি তখন মাঝে অবশ্যই প্লাস চিহ্ন দিবা। তো দেখো 3টা অক্সিজেন পরমাণু আছে এই জন্য 3, প্রত্যেকটার ভর হচ্ছে 16 করে, ইজ ইকুয়ালস টু কত আসবে? 106, মানে 106। ইজ ইকুয়ালস টু আমরা এখান থেকে ফলাফল পাচ্ছি 106। তো জাস্ট এইটাই হচ্ছে গিয়ে যে আপেক্ষিক আণবিক ভর। জাস্ট লক্ষণীয় বিষয় কি দেখো, হাইড্রোজেনের জন্য এই অংশটুকু মাঝে প্লাস, আবার এইটুকু হচ্ছে সালফারের মাঝে প্লাস, এইটুকু হচ্ছে আবার কার? অক্সিজেনের। একটা পরমাণু থেকে যখন আমরা আরেকটা ভিন্ন পরমাণুতে সুইচ করব তখন আমরা মাঝে প্লাস চিহ্ন দিব। আর প্রত্যেকটা পরমাণুর যেই সংখ্যাটা মানে পরমাণুর সংখ্যা যখন তুমি হিসাব করবে তখন তোমাকে গুণ চিহ্ন দিতে হবে। যেরকম দেখো এখানে 3টা অক্সিজেন আছে, তার মানে 3 × 16। এইখানে ধরো 2টা সোডিয়াম আছে, তার মানে 2 × 23। যখন পরমাণুর সংখ্যার সাথে আমি ভরকে হিসাব করব
তখন আমরা গুণ চিহ্ন দেব, আর একটা পরমাণুর ভর হিসাব করে যখন আমরা আরেকটা পরমাণুতে যাব তখন আমরা যোগ চিহ্ন দেব। জাস্ট এইটুকু জানলেই তোমাদের এই আপেক্ষিক আণবিক ভর বা শুধু আণবিক ভর যেভাবে বের করা যায়, আশা করি তোমরা এইটুকু পারবা বা এইটুকু তোমাদের কোনো সমস্যা হবে না। তো ওভারঅল আমি আজকের এই পর্বটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছি। আজকের পর্বে আমি আইসোটোপ নিয়ে বেশ ভালোই কথা বলেছি, জাস্ট কীভাবে অঙ্কগুলো হবে, কীভাবে তোমরা সেগুলো সমাধান করবে, এবং সর্বশেষে আমি এই যেই টপিক 5.8 আপেক্ষিক আণবিক ভর এইটুকু বুঝিয়ে দিলাম। তো আশা করতেছি পুরো চ্যাপ্টারটাই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে, পুরো চ্যাপ্টারটাই তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো।